This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। বাঙালি অস্মিতা বাঙালি আবেগকে উস্কে দিয়ে 2026-এর ভোট বৈতরণী পেরোবার পথ পরিষ্কার করে দিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ছিল 33তম শহীদ দিবস। অমর 21শে জুলাইয়ের এই মঞ্চ থেকে নানা দিক থেকে চাপে থাকা দলের কর্মী ও সমর্থকদের রীতিমতো উজ্জীবিত করে দিলেন দেশের একমাত্র জননেত্রী। এই আলোচনায় আজকে আমরা স্টুডিওয়ে পেয়ে গেছি, যেখানে একদিকে আমার ডান দিকে রয়েছেন দেবকিশোর চক্রবর্তী এবং অন্যদিকে রয়েছে অঙ্কন দাস। আজকে এই মহাসমাবেশ, যেখানে শহীদ দিবস সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহাসমাবেশে তার পক্ষ রাখলেন, সেই সম্পর্কে জেনে নেব দেবকিশোর বাবুর ঠিক কি মতামত। স্যার, আপনার এই বিষয়ে ঠিক কি মন্তব্য রয়েছে? ধন্যবাদ সুস্মিতা। আজকের আমরা প্রথমে যে বিষয়টি আমরা দেখতে পেলাম বা আমরা শুনলাম, জননেত্রী এই মুহূর্তে ভারতবর্ষের 1 নম্বর জননেত্রী যদি কেউ থাকে, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু বাঙালি অস্মিতাটাকে জাগাবার চেষ্টা করেছেন। চারিদিক থেকে দল যখন কোণঠাসা হয়ে পড়েছে, বিভিন্ন দুর্নীতির দিক থেকে, বিভিন্ন কেলেঙ্কারির দিক থেকে একের পর এক ঘটনা ঘটে চলেছে, আমরা ঘটনাক্রমগুলো দেখেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি এই অস্ত্রটা খেলেছেন, বাঙালি অস্মিতা। বাঙালি অস্মিতাটা ভিন রাজ্যে বাঙালি আক্রান্ত হচ্ছে, বাঙালি ছেলেমেয়েরা যারা কাজ করতে যাচ্ছেন তারা বিভিন্ন প্রদেশে আক্রান্ত হচ্ছে, সে কথাটাই উনি জোরের সঙ্গে বলেছেন। আরও একটি বিষয়কে উনি জোরের সঙ্গে বলেছেন, সেটা হচ্ছে এনআরসি নিয়ে যে কেন্দ্রীয় সরকারি পরিকল্পনা যেটা শুরু হয়েছে, সেটাকে যেনতেনভাবে তিনি আটকাতে চাইছেন। পশ্চিমবঙ্গে 2026-এর স্ট্রান্ট, 2026-এর যে সব থেকে বড় চমক, সেটা হচ্ছে বাঙালি অস্মিতা। এটা আমার মনে হয়েছে আজকে জায়গা থেকে দাঁড়িয়ে। আমি এখানে আপনাকে একটু থামিয়ে অঙ্কনের কাছে আসতে চাইবো। অঙ্কন স্যার যে বললেন যে বাঙালি অস্মিতা, এবং এটিকেই হয়তো কি পয়েন্ট হিসেবে মুখ্যমন্ত্রী তুলে ধরতে চাইছেন তার আগামী নির্বাচনের ওপর, তো এই বিষয়ে তোমার কি বক্তব্য রয়েছে? সুস্মিতা, প্রথম পয়েন্ট আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, বাঙালি কারা? বাঙালি যারা বাংলা বলে তারা বাঙালি। সেই ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করছেন, অর্থাৎ রোহিঙ্গা যারা, তারাও কি তাহলে বাঙালির মধ্যে অন্তর্ভুক্ত হবে? তাহলে যদি সেটাই হয়, সেখানে দিনের পর দিন এই সরকারের আমলে যে অনুপ্রবেশ ঘটছে, তার ফলে আমাদের রাজ্যে বেকার সংখ্যা বাড়ছে এবং আমাদের খাদ্য থেকে শুরু করে বাসস্থান সমস্ত কিছুতেই তারা এসে ভাগ বসাচ্ছে। তাহলে শুধুমাত্র ভোট ব্যাংকের খাতিরে এই রোহিঙ্গাদের জামাই আদর করে রাজ্যে টেনে আনছেন কেন? আমি এই মুহূর্তে একবার তোমায় খাওয়াবো। স্যার, আপনি বলুন যে জামাই আদর ঠিক এইখানে জোর দিয়েছেন অঙ্কন। না, আমি তাকে প্রথমে একটা জায়গায় তাকে একটু করিয়ে নিই অঙ্কনকে। সেটা হচ্ছে যে একটা জায়গায় ইনফরমেশনটা একটু গন্ডগোল আছে। সেটা বাংলাদেশ থেকে রোহিঙ্গারা কিন্তু ঢোকে। রোহিঙ্গারা ঢুকেছে কোথা থেকে? মায়ানমার থেকে। সত্যি কি ঢুকেছে? প্রশ্ন আছে। বিষয়টা হচ্ছে যে রোহিঙ্গা যারা এখানে, ওরা বলছে, আপনাদের মানে অঙ্কনটাই হয়তো ভালো জানবে, সেটা হচ্ছে 18 লক্ষ রোহিঙ্গা নাকি ঢুকছে। বিজেপি যারা আছে, বিরোধীরা, তারা বলছে। কিন্তু সত্যি কথা বলতে 18 লক্ষ, রাষ্ট্রপুঞ্জ বলছে মাত্র 10 লক্ষ রয়েছে সারা ভারত পৃথিবীতে রোহিঙ্গা। সেখান থেকে 18 লক্ষ কোথা থেকে আসবে? বেশ অঙ্কন, তুমি বলো এই 18 লক্ষ যে রোহিঙ্গা ঢুকেছে আমাদের রাজ্যে, এই বিষয়ে যে তুমি মন্তব্য করলে, এই বিষয়ে কি তোমার কাছে কোনো রকম কোনো তথ্য বা কিছু বা নথিপত্র কিছু রয়েছে, যার কোনো প্রমাণ রয়েছে তোমার কাছে? এই বিষয়ে তুমি কি বলতে চাও? এই যে তথ্যটা আমি আপনাকে পেশ করলাম এই মাত্র, তোমাকেই বলছি যে এই তথ্য যদি আমরা আরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার যদি জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এনআরসিটা জরুরি। কেন জরুরি? এনআরসিটা করলে আমাদের জানা যাবে ভারতে বৈধ ভোটার কারা এবং ভারতে অবৈধ অনুপ্রবেশ কারা করছে। যদি ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা চিহ্নিতকরণ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা চিহ্নিতকরণ করতে পারবো সেখান থেকে রোহিঙ্গা কারা রয়েছেন এবং তাদের সংখ্যা ঠিক কত। কিন্তু এইখান থেকেই আমাদের জননেত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী, আর তথাকথিত ভালোভাবে বলতে গেলে, তিনি কিন্তু সেটা করতে দিচ্ছেন না। আমি একবার তোমায় থামাচ্ছি।
স্যার আপনি বলুন, এই যে না, এনআরসি একদম অঙ্কন এটা কথাটা তো বলছে, অঙ্কন যে কথাটা বললো সুস্মিতা, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। সারা দেশ যখন এনআরসির প্রক্রিয়াকরণটাকে লাগু করার চেষ্টা করছে, তখন পশ্চিমবঙ্গে সত্যি রোখা হয়েছে। কারণ পশ্চিমবঙ্গে যে জনবিন্যাস, মুখ্যমন্ত্রী চাইছেন এনআরসিটাকে রুখতে, সিএ এটাকে রুখতে চাইছেন। তার কারণ আজকে আমাদের যে জনবিন্যাস, সেটা হচ্ছে 71-এর পর থেকে যে অনুপ্রবেশ ঘটে গেছে, সেগুলো তো আপনাকে তাহলে আজকে ধরুন 3টে টার্ম মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে 4th টার্ম হতে চলল। তাহলে 71-এর পর থেকে, মুক্তিযুদ্ধের পর থেকে যারা ঢুকেছে, সেই জায়গাটা অবশ্যই রোধ করার দরকার ছিল। তাহলে আগের সরকার করেনি কেন? আজকে চারিদিকে যে ফেন্সিংগুলো, সেগুলোকে আটকাচ্ছে না কেন? স্যার একবার আপনাকে আমি আজকে আমি অঙ্কনের কাছে আসবো, যে তুমি কি বলবে যে আগের সরকারটা কেন করলো না? সত্যি এই বিষয় মানে আমাদের দেখার বিষয় যে আগের সরকারটা কেন করলো না। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, আগের সরকার বা হয়তো মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে আসার আগে এই বিপুল পরিমাণে বহিরাগতরা কি সত্যি আমাদের রাজ্যে ঢুকেছিল, প্রবেশ করতে পেরেছিল? এই বিষয়ে আমি অঙ্কনের থেকে জেনে নেব। আচ্ছা সুস্মিতা, এক্ষেত্রে তুমি যে প্রশ্নটা করলে বা বিশ্ববাবু যে প্রশ্নটা করছেন, সেক্ষেত্রে আমি একটা কথা বলি। আমরা যখন কাউকে কোনো প্রশ্ন করে তার দিকে আঙুল তুলি, সেই ক্ষেত্রে 4টে আঙুল কিন্তু আমরা নিজেদের দিকেও থাকে। অর্থাৎ আগের সরকারের ভুল কোথায়, এটা আমরা যদি তাদের দিকে আঙুলটা তুলি, তাহলে সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির দিকেও কিন্তু 4টে আঙুল থাকছে। এই 4টে আঙুল কি কি? এক হচ্ছে রাজ্যের কর্মসংস্থান, 2 হচ্ছে নারী নিরাপত্তা, 3 হচ্ছে এই অনুপ্রবেশ, এবং 4 এনআরসি দ্বারা যে আমাদের আমরা ভারতের আসল যারা ভারতীয় সেই নাগরিকত্বটাকে আটকে দেওয়া। তাহলে এই 4টে আঙুল এখনো উনি কোনো উত্তর দিতে পারেননি কেন? বেশ, অঙ্কনের কথার মধ্যে দিয়ে একটা বেশ খুব জরুরি ইম্পর্টেন্ট একটা কথা উঠে এলো, নারী নিরাপত্তা। এবারে আমি আসবো এই নির্দিষ্ট পয়েন্টে। আমরা যদি লক্ষ্য করি, পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুরু করে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে। বর্তমানে শেষ ঘটলো কসবা কাণ্ড, আরজি কর, তারপর কসবা কাণ্ড। এই সম্পর্কে ঠিক দলীয় নেত্রীর কি বক্তব্য বা তৃণমূল কর্মীদের কি স্ট্যান্ডিং পয়েন্ট, সেই সম্পর্কে আমরা কিছু বিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের থেকে। স্যার আপনি বলুন। অঙ্কন ঠিকই বলেছে, কিন্তু পরিসংখ্যানটা আমাদের দেখতে হবে। তার আগে আসল যে ঘটনাটা, সেটা দেখতে হবে। পশ্চিমবঙ্গে নারী নিগ্রহের ঘটনা ঘটেছে, এই সরকারের আমাদের একাধিক ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না দিল্লিতে নির্ভয়া কাণ্ড, একেবারে খোদ রাজধানীর বুকে, দেশের রাজধানীর বুকে নির্ভয়া কাণ্ড ঘটেছে। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা আমরা ভুলবো? আমরা কিভাবে ভুলবো? একের পর এক ঘটনা মধ্যপ্রদেশে ঘটেছে, একের পর এক ঘটনা বিহারে ঘটেছে, উত্তরপ্রদেশে ঘটেছে, উড়িষ্যায় ঘটেছে। স্যার আমি এই বিষয়ে একটা কথা আমি আসতে চাই। আপনি উদাহরণ দিলেন অন্যান্য বিভিন্ন রাজ্যে যেখানে নারীদের ওপর নির্যাতনের ক্রমাগত ঘটনা ঘটেছে বা আগেও ঘটেছে এবং ঘটে আসছে। কিন্তু আমার একটি প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী যখন নারীদের সচেতনতা, নারী শিক্ষা, নারীদের সম্পর্কে এতটাই সচেতন, তাহলে তিনি এইখানে কেন সচেতন নয় নারী নিরাপত্তা নিয়ে? আজ বাইরের রাজ্যে অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু সেইটা কি, সেই মডেলটাই কি উঠে আসবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার ক্ষেত্রে? এইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কি স্ট্যান্ড বা রাজ্যের দলীয় কর্মীদের কি এখানে পদক্ষেপ রয়েছে, এই সম্পর্কে আমি কিছু জানার চেষ্টা করবো অঙ্কনের কাছ থেকে। একটা ছোট্ট ঘটনা বলি। হ্যাঁ, এই ছোট্ট ঘটনাই উনি এইভাবেই নারী ধর্ষণ এবং নারী নিগ্রহকে উল্লেখ করে থাকেন। যেখানে পার্কস্ট্রিট কাণ্ড হয়ে যায়, সাজানো ঘটনা, কামধুনি হয়ে যায়, ছোট্ট বাচ্চা ছেলেরা করে ফেলেছে। আরজি করের ঘটনার ক্ষেত্রে কপিল সিব্বল সহ তাবর 26 জন বিচার ব্যবস্থার যারা কাণ্ডারি, ঠিক আছে, সেই বিচার ব্যবস্থার কাণ্ডারিদের নিয়ে উনি একটা প্রহসন গড়ে তুলেছিলেন। আর সব থেকে মজার কথা, কসবা ল কলেজ জাস্ট কিছুদিন আগে মানে এটা ঘটেছে, সেখানে যে ঘটনা ঘটিয়েছে মনোজিৎ মিশ্র, সেই ছেলেটির শক্তি সম্পর্কে, প্রভাব সম্পর্কে তৃণমূল দলে কান পাতলেই বোঝা যায় সে কতখানি ক্ষমতাবান। এবং তার মতন কিছু নষ্ট চরিত্রের এবং নষ্ট মানসিকতার লোককে তৃণমূল এখনো পর্যন্ত রীতিমতন আদর করে তাদের দলের মধ্যে পুষে রেখেছে। কেন? বেশ, এই সম্পর্কে আমার সত্যি একটা কথা বলার, যে
মনোজিৎ মিশ্র বা এদের মতো বিভিন্ন তৃণমূলের দলীয় যুব কর্মীরা সত্যি তো দলের মধ্যে রয়েছে, শুধু তৃণমূল কেন, বিভিন্ন দলীয় দলের মধ্যেই তারা রয়েছে। নারী সুরক্ষা, দলের যুব কর্মীরাই দলের যে সমস্ত মহিলা কর্মী রয়েছে তাদের উপর একের পর এক আক্রমণ করে চলেছে। একদম ঠিক কথা সুস্মিতা, একদম ঠিক কথা। তাহলে মানুষ একসঙ্গে একত্রে কাজটা করবে কি? তুমি দেখো সুস্মিতা, খোঁজ নিয়ে দেখো সারা ভারতবর্ষে যতগুলো অ্যাসেম্বলি আছে তার মধ্যে পশ্চিমবঙ্গে একটা অ্যাসেম্বলি যেখানে মেয়ে বিধায়কের সংখ্যা সব থেকে বেশি। পশ্চিমবঙ্গ থেকে সব থেকে বেশি মহিলা গেছে, 42টি এমপি যে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। খোঁজ নাও, বিভিন্ন পৌরসভাগুলো দেখো। নারীরা যদি সুরক্ষিত নাই হতেন, নারীরা যদি অরক্ষিত থাকতেন, হয়তো এখানে একটা হতে পারে তাদের দলীয় উচ্চ পদস্থ কর্মীদের থেকে তাদের আমার ধারণা সুস্মিতা, এটা দলকে সাবোটেজ করার একটা চেষ্টা। তাহলে রাজনা হালদার, মনোজিৎ মিশ্ররা আজকে একটা কলেজ, আমি বলছি আমি মনোজিতের পক্ষে গুণগান করতে আসিনি, কিন্তু আমি বলছি মনোজিতরা গত সরকারেও ছিল, এই সরকারেও আছে। মনোজিতদের মতো চরিত্ররা এরা যখন সরকার অনেক বেশি একটা ক্ষমতায় থাকে তখন তার ক্ষমতার আলোটা ভোগ করে। তাহলে সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, রাজা আসে যায়, রাজা বদলায়, জামা কাপড়ের ঢং বদলায়, কিন্তু রাজার যে আসল কাজ সেই কাজটাই তো হয় না। সেই কাজটা তিনি কখন করবেন, কিভাবে আমাদের মা বোনেদের নিরাপত্তা তিনি দেবেন যাতে রাত 10টা পেরিয়ে গেলেও আমাদের মা বোনেরা সুস্থভাবে ফিরতে পারেন। আমি খুব বেশি দূর যেতে হবে না, আমি আমার স্থানীয় একটা ছোট্ট ঘটনা আপনাকে তাহলে বলি। রাত্রেবেলায় 10:30 বেজে গিয়েছিল, তো মেয়েটি যখন তার কাজ ছেড়ে ফিরছিল, সে একটি ছোট বিউটি পার্লারে কাজ করে, সেখান থেকে যখন কাজ ছেড়ে ফিরছিল ততক্ষণে তার বাড়ি থেকে 10 থেকে 12 বার ফোন হয়ে গেছে। মেয়েটি ওই ফোনে কথা বলতে বলতে আসছে যাতে তাকে কোথাও গিয়ে একলা মনে না হয়। আমি একটাই প্রশ্ন করতে চাই এই নারী নিরাপত্তার ক্ষেত্রে, কবে মেয়েটি ফোন না করেও নির্ভয়ে হেঁটে 10:30টার পর বাড়ি ঢুকে? স্যার আপনি আমাকে বলুন যে সেই তথ্যগুলো লোপাট করা হচ্ছে এবং তথ্য বের করা হচ্ছে না, সিবিআই বলছে যে আমাদের সাথে কোনো সহযোগিতা করছে না রাজ্য সরকার, করছে না তো। সেই ক্ষেত্রে অঙ্কনদা আমি স্যারের সঙ্গে বলে নিই, আপনি বলুন এইখানে তৃণমূলের এবং দলনেত্রীর ভূমিকা কোথায়? কেন আমি তো তোমাকে প্রথমেই বললাম যে একজন বাবা মা পরিণত বয়স্ক ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কিশোর কিশোরী ছেলে মেয়েগুলো সুইসাইড করে ফেলছে। আজকে এত বড় দল, সে দলে এত কিছু দিয়েছেন উনি, আজকে 94টা প্রকল্প কিন্তু দিয়েই গেলেন শুধু। আজকে আমি বলছি বিরোধীরা কোথায়? এখানে প্রকল্প দেওয়া ঠিক আছে, আমি অঙ্কনের কাছে আছি, এখানে আমার একটা প্রশ্ন আছে। এখানে না তো আমরা সামাজিক আলোচনা করতে বসছি যেখানে বাবা মায়ের দায়বদ্ধতা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা রাজ্যের রাজনৈতিক সহাবস্থান বা রাজনৈতিক যে অবস্থান সেই অবস্থান থেকে আমরা আলোচনা করতে বসছি। এই কারণে যে রাজ্য এখন আর সুরক্ষিত নেই। না তাহলে বিরোধীরা কোথায়? সুরক্ষিত নেই, বিরোধীরা কোথায়? ঠিক সেই বিরোধিতা করতে দেওয়া আমি বলছি যে আপনি বলছেন, তুমি বলছো অভয় বিচারটা কবে হবে? সত্যি তো কবে? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সিনিয়র মহিলা, আজকে সারা সেইখানে দাঁড়িয়েই তো রাজ্যবাসী আশা করছে। আমি বলছি এই প্রশ্নটা করার লোক কোথায়? এই প্রশ্নটা করছে কে? আমি তোমার প্রশ্নটা এই প্রশ্নটা করার মতো কোথায়? লোকজন আজকে কি সিপিএম কি উঠে গেল? বামেরা কি উঠে চলে গেল? বিজেপি কোথায়? একদম আমি সুস্মিতা যখন মারা হয়েছে তাহলে মুখে বলছেন আমি বলছি তার একটাই অবস্থান হচ্ছে, তাকে করে দেওয়া হচ্ছে, নইলে তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আরে প্রতিবাদ হচ্ছে কোথায়? তাহলে যদি বিরোধী পক্ষের যদি রাজনীতি সে করছে তাহলে তাকে ঘর থেকে টেনে এনে মেরে দেওয়া হচ্ছে। এগুলো সাজানো কথা, আমি এগুলো বুঝি। এগুলো কোনো মতেই সাজানো হতে পারে না। আরো বেশি ছিল। আমি বলছি প্রতিবাদ থেকে সত্যি হচ্ছে।
প্রতিবাদ তো সত্যি হচ্ছে না, আপনি বললে হবে নাকি? আপনারা মানে এখানে শুধু আলোকিত করে বলে যাবেন রাজ্য জুড়ে কোথাও প্রতিবাদ হচ্ছে? আচ্ছা, আপনি যে বলছেন প্রতিবাদের কথা, সত্যি করে বলুন তো প্রতিবাদ কি করে সম্ভব? যেখানে অন্য কোন দলের আপনি যদি সমর্থক হন তাহলে আপনার কপালে তিনটে জিনিস রাখতে হতে পারে। আপনি মহিলা হলে তো আপনাকে ধর্ষণ করা হবে, আপনি পুরুষ হলে তো আপনাকে খুন করা হবে, এবং এটা কোথায় কোথা থেকে এই তথ্যগুলো আপনি এই তথ্যগুলো মূল করা তথ্য না না, আমি বলছি আড়াল করা অত্যন্ত খারাপ। প্রতিবাদটা হওয়া দরকার, প্রতিবাদটা হওয়া দরকার। আমি আমি দুজনকে প্রতিবাদটা না হয়ে যদি আমি এইভাবে আমি দুজনকে চলতে পারে না রাজু। আমি স্যার আমি দুজনকেই থামাচ্ছি এখানে। একটা কথাটা খুবই স্পষ্ট যে আমাদের রাজ্যে একের পর এক বিভিন্ন রকম ঘটনা ঘটে চলেছে, সেটা চাকরি হোক কিংবা নারী নির্যাতন হোক, নারীর সুরক্ষার অপব্যবহার যাই হোক, এবং নারীদের বিভিন্ন কর্মক্ষেত্র হোক, তাদের দলীয় কর্মসূচি হোক, বিভিন্ন স্থানে তাদের একের পর এক অপবাদ এবং অশ্লীলকর বিভিন্ন রকম জিনিসের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদটা কোথায়? প্রতিবাদটা তো সত্যি সেই রূপে তো ফুটে উঠছে না, প্রতিবাদটা কোথায়? এবং এর মধ্যে দিয়ে আমি আরো একটি কথা তোলার চেষ্টা করবো। আজ তৃণমূল কংগ্রেসের যে এত জনজোয়ার যা আজকে আমরা দেখতে পেলাম 21শে জুলাইয়ের এই মহাসমাবেশে, এই জনজোয়ার তাতে কি প্রমাণিত হয় যে বিধানসভার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষায়? আজকে এই সম্পূর্ণ আলোচনার মধ্যে দিয়ে যে প্রতিবাদের কথাটা উঠে এলো, এই প্রতিবাদটা কি সত্যি হচ্ছে আমাদের রাজ্যে কোথাও দাঁড়িয়ে? এবং এই প্রতিবাদটা কি হওয়া জরুরি কোথাও? আজ তৃণমূলের এত জনজোয়ার, আজকে আমরা দেখলাম শহীদ দিবসে এত জনজোয়ারে, তাতে কি প্রমাণিত নয় যে বিধানসভা জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা? এই প্রশ্নটা আমি তুলে দিলাম আপনাদের জন্য। এবং আজকে স্টুডিওতে দুজনকে পেয়ে আমরা সত্যিই আমি ধন্যবাদ জানাচ্ছি অঙ্কনদা এবং দেবকিশোর বাবু, আপনাদের উভয়কে। আপনারা এরকম আরো খবর পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।